চট্টগ্রামের সিআরবি এলাকার মালিপাড়া বস্তিতে আগুন পুড়ে ছাই ৩০ বসতঘর। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। আগুন লাগছে, মেরে নাও বলার সাথে সাথে আমরা মেয়েকে নিয়ে দৌড় মারছি। আমি কাপড় পরারটা সুযোগ আর পাই নাই। মডার্ন গ্রিন সিটির দখলে রেহাই পায়নি মসজিদের জায়গাও। সাবেক এমপি শাগুফতার ছত্রছায়ায় 100 একর জমি জবরদখল করে আওয়ামী লীগ নেতা সেলিম। ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে ঘটছে ডাকাতি, অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় স্বর্ণালঙ্কার মোবাইল সহ নগদ অর্থ। নিরাপত্তা নিয়ে আতঙ্কে যাত্রীরা। 4-5 জন উঠে ওইটা অস্ত্র ঠেকাইয়া যাত্রী সব লয়ে যায়। ভয় পাই, আতঙ্কে থাকি, কোন সময় কোনটা ঘইটা যায়। সুনামগঞ্জের মোকামচড়ি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজে ফাটল, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। কুয়েটে সহিংসতার দায়ে 37 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার। সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত 2 মে ছাত্রাবাস খুললেও শিক্ষা কার্যক্রম শুরু হবে 4 মে। মহাকাশ ঘুরে এলেন মার্কিন পপ তারকা কেটি পেরি সহ 6 নারী। 10 মিনিটের ভ্রমণে অনন্য দৃষ্টান্ত স্থাপন, মহাকাশ পর্যটনে নতুন দিগন্ত উন্মোচন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি শিকা আজিজ। চট্টগ্রামের সিআরবির মালিপাড়া বস্তিতে আগুনে পুড়ে গেছে 30টির মতো বসতঘর। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় প্রায় 2 ঘন্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বসতঘর হারিয়ে কান্নায় ভেঙে পড়েন হতদরিদ্র পরিবারগুলো। ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চান তারা। আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চারদিকে হাহাকার, পুড়ে ছাই হয়ে গেছে যত্নে সাজানো ঘর। চিত্রটি চট্টগ্রামের সিআরবি মালিপাড়া বস্তির। এমন সকাল দেখতে হবে কল্পনাও করেননি বাসিন্দারা। কেমন ক্ষতি হয়েছে বলতে তো দেখতেছে না, কিছু না, শুধু আমরা ছাড়া কিছুই নাই, আমরাই আছি। জীবনে তোর পাশে থাকিলাম না, এত পুকুর কথা কিছু মিখেছে। আর একটা যদি বাঁচে তোমার মনে বুঝাইতে আমার কিছু বাঁচেন না বাড়ি কিছু আছে মঙ্গলবার ভোর 4:30টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। 5টি ইউনিটের সঙ্গে যোগ দিয়ে আগুন নেভানোর কাজ করেন স্থানীয়রা। পরে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে 30টির মতো ঘর। আগুনের সূত্রপাত জানাতে পারেনি ফায়ার সার্ভিস। জানা মতে এখনো কোনো আহত বা কোনো নিহত সংখ্যা আমরা পাই নাই। আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। সূত্রপাত কতগুলো ঘর পড়েছে এগুলো এখনো আমরা অনুসন্ধানের মধ্যে আছি। আপনাকে পরবর্তীতে আচ্ছা, ঘর একটা মন্দির আমরা শুনতে পাচ্ছি, মন্দির কি একটা মন্দির কি জানে? আচ্ছা, না আগুনের সূত্রপাতটা আমরা যখন ধোঁয়ার মতোই এখন ভেসে বেড়াচ্ছে ক্ষতিগ্রস্তদের কান্নার আওয়াজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে বিস্তারিত জানাতে সিআরবিতে রয়েছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পায়েল, এই ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা? ইশিকা, জানেন সকলে এইখানে আজকে সকাল থেকে আগুন লেগেছে। আগুন লাগার ঘটনা আমরা দেখতে পেয়েছি সকাল থেকে 2-3 ঘন্টা যাবত সকলের যৌথ উদ্যোগে এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছে, যাদের ঘর পুড়ে গেছে তারা সকলেই মিলে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এখনো ওই যে আগুন নিভে যাওয়ার পরও কিন্তু ধোঁয়া এখনো এই পুরো এলাকা জুড়ে বিষাক্ত ধোঁয়া, কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের সরকারি সহায়তা অথবা কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এখনো পর্যন্ত কেউ এখনো পর্যন্ত আসেনি তেমনটাই আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আগুনে পড়ে গেছে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। এখনো পর্যন্ত কেউ সহায়তার জন্য অথবা খোঁজ খবর নেওয়ার পর্যন্ত আসেনি। এখন পর্যন্ত কেউ খোঁজ খবর নিতে এসেছে সরকারি পক্ষ? না, আসে নাই খোঁজ খবর নিতে আসে নাই, দেখতেও আসে নাই। একটু
একটা ডেক্সিও বাইর করতে পারি না, একটা মেক্সিও বাইর করতে পারি না, একটা উন্নও বাইর করতে পারি না। আর গত একটা উন্না দিছি আর এই জায়গায় দিছি, কিচ্ছু বাইর করতে পারি নাই। বৌড়ারে টান দিয়া পুত্রারে টান দিয়া লইয়া বাইরিয়ে গেছি। ক্যাশ আসিল ৮০-৯০ হাজার টাকা। এরপরে বিয়ে করেছি ভূত, মাত্র কালকে বউ আইছে। এই বউয়ের সোনা গয়না তামা কাঁসা যা ছিল ট্রাক বইরা মাল আনছে, সব গেছে। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা যেমনটা শুনতে পেরেছি এখানে জানতে পেরেছি আমরা এখানে ফায়ার সার্ভিস খবর দেওয়ার পরও প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা পরে ফায়ার সার্ভিস এসেছে এবং পরে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তার মধ্যে সবকিছু পুড়ে গেছে এমনটাই অভিযোগ স্থানীয় এলাকাবাসী। তারা আমাদেরকে জানাচ্ছিলেন ফায়ার সার্ভিস আস্তে আস্তে নিভাতে নিভাতে সবকিছু পুড়ে গেছে। এবং আরেকটি বিষয় যেটি জানাতে চাই সেটি হলো এখানে যারা এসএসসি পরীক্ষার্থী ছিল তাদের এডমিট কার্ড পুড়ে যায়। তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা নিয়ে একটু আশঙ্কা ছিল। এখনো পর্যন্ত পরীক্ষা দিতে পারছে কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারিনি। আসলে তারা চেষ্টা করছিল যে পরীক্ষা দিতে পারবে কিনা, তারা পরিবারের সকলে মিলে চেষ্টা করছিল। তারা আজকে ইংরেজি পরীক্ষা ছিল, সেখানে গেছে। এখানে আমরা জানতে পেরেছি ৩ জন এসএসসি পরীক্ষার্থী ছিল, তবে ২ জন এডমিট কার্ড নিয়ে বের হতে পেরেছে। তবে আরেকজনের এডমিট কার্ড পড়ে যায়, সে এখনো পর্যন্ত তার কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। এই ছিল মালিপাড়া থেকে আগুনে পড়ে যাওয়ার সর্বশেষ আপডেট। ইশিকা। পায়েল, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের সিআরবির বস্তিতে আগুনে পুড়ে গেছে ৩০টি বসতঘর। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। বর্ণিল আয়োজন আর উৎসব আনন্দে নতুন বাংলা বছর ১৪৩২ বরণ করে নিল জাতি। ফ্যাসিস্টের মুখাকৃতি সহ নানা মোটিভ নিয়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় নামে মানুষের ঢল। ঢাক ঢোলের তালে রঙিন পোশাক পরে মুখোশ হাতে শোভাযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার সহ ২৮টি নৃগোষ্ঠীর মানুষ। ফ্যাসিস্ট মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা। ইশাদ সোহেলার ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। উচ্ছ্বাসে রঙিন চারুকলা প্রাঙ্গণ। এসেছে বৈশাখ, এসেছে নতুন বছর ১৪৩২। তাই ভেদাভেদ ভুলে লাখো বাঙালির এ অংশগ্রহণ আনন্দ শোভাযাত্রায়। বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, প্রতি বছরই বাঙালি জাতি তার ঐতিহ্যে ফিরে যায়। পতনের যে জিনিসটা সেটাকে আমরা ফেলে দিয়েছি এবং নতুন বছর আমরা চাবো যে এই বছরে যেন নতুন করে সবকিছু এবং আরও ভালো কোনো কিছু হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। সকাল ৯টার পর বাঘ, পেঁচা, পাখি সহ বর্ণিল মুখোশের সাথে একাধিক মোটিভ নিয়ে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বাংলার বাঘ, রূপালী ইলিশের সঙ্গে শান্তির পায়রা সহ বিভিন্ন মোটিভ ঠাঁই পায় শোভাযাত্রায়। তবে বড় আকর্ষণ ফ্যাসিস্টের মুখাকৃতি। পুড়িয়ে দেয়া মোটিভটিকে রূপ দেয়া হয় নতুন করে। এবারের উৎসবটা সবচেয়ে আলাদা। আমাদের কোনো প্রেশার নাই, কোনো চাপ নাই, কোনো কিছু। আমরা মন খুলে উৎসবটা উদযাপন করতে পারতেছি ভাই। এই ফেস্টিভাল সরকারের পর থেকে এই প্রথমবার স্বাধীনভাবে পালন করতে পারতেছি নববর্ষ। এটা আমার প্রথম নববর্ষের এই শোভাযাত্রা অংশগ্রহণ করা এবং অনেক ভালো লাগতেছে এবং নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। বাঙালির উৎসব, ঐতিহ্য আর সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিশু কিশোরদেরও নিয়ে আসেন অনেকে। নতুন পোশাক, ঢাকঢোলের তাল আর বর্ণিল সব আয়োজন উচ্ছ্বাসিত করেছে তাদেরকেও। এটি এমন একটি উৎসব যেখানে আমরা সবাই একত্রিত হই। আসলে মানব ধর্মই আসল ধর্ম। আব্বুর সাথে আজকে বৈশাখী মেলায় ঘুরতে এসেছি, খুব ভালো মজা হচ্ছে। সব অসঙ্গতিকে পরাজিত করে বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গঠনের প্রত্যয়ও ছিল সবার কণ্ঠে। শুধু অশুভ শক্তি আর অমঙ্গলকে বিদায় নয়, বর্ষবরণের আনন্দঘন এ বর্ণিল শোভাযাত্রায় অংশগ্রহণ বাঙালিকে দেয় তার শেকড়ের সন্ধান। তাই তো প্রতি বছর এখান থেকেই ধ্বনিত হয় জাতীয় ঐক্য ও দেশ গঠনের প্রত্যয়। চারুকলার আনন্দ শোভাযাত্রা থেকে এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ২৬০০ ড্রোনের মনোমুগ্ধকর লেজার শোতে ফুটিয়ে তোলা হলো জুলাইয়ের অভ্যুত্থান, ফ্যাসিবাদের পতন, স্বাধীনতার বীরত্বগাথা আর আবু সাঈদ মুগ্ধদের ত্যাগের মহিমা ফুটে উঠল বৃহৎ এই শোতে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপভোগ করেছেন লাখো মানুষ। এমন দৃশ্যের মাধ্যমে নতুন করে জানতে পারল বলে মনে করছেন দর্শনার্থীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট।
খাঁচা ভেঙে বের হচ্ছে শান্তির পায়রা। আলোর ঝলকানিতে ভরে ওঠে সংসদ ভবনের আকাশ। ফুটে ওঠে ৩৬ জুলাই বাংলাদেশের পুনর্জন্ম। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একসঙ্গে লাখো মানুষ মনোমুগ্ধ হয়ে উপভোগ করে সেই দৃশ্য। একে একে ১৯৭১ থেকে ২৪-এর অভ্যুত্থান, ফেসিবাদ পতনের অন্যতম চরিত্র বাহুমেলা আবু সাইদ আর পানিহাতে মীর মুগ্ধ ফুটে ওঠে আলো আঁধারের কারিশমায়। সেই সঙ্গে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের সংহতিও বাদ যায়নি লেজার ড্রোন শোতে। ২৬০০ ড্রোনের এই লেজার শো মুগ্ধ করেছে দর্শনার্থীদের। নববর্ষের আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত। এমন ব্যতিক্রমী আয়োজনে উৎসবে মাতে শিশুরাও। সবগুলোই খুব ভালো লেগেছে এবং অনেক সুন্দর হয়েছে সব। খাঁচা থেকে পাখি বের হয়েছে, প্যালেস্টাইনের জন্য প্রার্থনা করেছে, সবগুলো অনেক ভালো লেগেছে। এই শোটা বাংলাদেশে প্রথম হয়েছে, এটা অনেক বেশি সুন্দর। ফেসিবাদ বিরোধী আন্দোলনের বীরত্বগাথার সঙ্গে বাংলাদেশকে নতুন করে জানতে এমন আয়োজন নতুন প্রজন্মের মনে প্রভাব রাখবে বলে মনে করছেন অভিভাবকরাও। অনেক দারুণ হয়েছে, অনেক অসাধারণ। এরকম তো এর আগে কখনো দেখা হয় নাই। এবারে এটা খুব ভালো লেগেছে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা খুব আনন্দ পেয়েছে এটা দেখে। প্রথম এরকম ড্রোন শো বাংলাদেশে এরকম যে হবে এটা চিন্তা করার কথা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ছিল সবাই, আর বাচ্চারা খুব এনজয় করেছে এই জিনিসগুলো দেখে। পুরো কন্টেন্টটাই আমাদের সবকিছু মিলে ছিল 24 সালের, খুবই ভালো লেগেছে, অসাধারণ। সবচাইতে ইন্টারেস্টিং ছিল ড্রোন শট, যেটা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম। এখনো জুলাইয়ের সেই কথা নিয়ে জিজ্ঞেস করছে, আমার ছোট বাচ্চা জিজ্ঞেস করছে বাবা আবু সাইদকে কেন দেখাচ্ছে ওখানে। ওদের মনেও কোশ্চেন আছে যে কেন এটাই হচ্ছে। সো ওর মধ্যে আস্তে আস্তে করে গ্রো করবে। দেশের ইতিহাস ঐতিহ্যের এমন আধুনিক প্রদর্শনী বৈশাখের আনন্দে যোগ করে বাড়তি উপলক্ষ। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মডার্ন গ্রিন সিটির অবৈধ দখল রেহাই পায়নি মসজিদের জায়গাও। সেই মসজিদের জায়গায় প্লট বানিয়ে গ্রাহকের কাছে বিক্রিও করছে এই হাউজিং কোম্পানিটি। সাবেক এমপি শাগুফতা ইয়াসমিন এমিলির ছত্রছায়া থেকে আওয়ামী লীগের দাপটে স্থানীয়দের শত একর এই জায়গা দখল করে হাউজিং কোম্পানি গড়েছেন টঙ্গীবাড়ি থানা আওয়ামী লীগ নেতা সেলিমুল্লাহ মিয়া। আবাসন কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন চতুর্থ পর্ব। হাজীগাঁও জামে মসজিদের আশপাশের এই জায়গা মসজিদটির রয়েছে কিছু সরকারি খাস জমিও, কিন্তু প্রকাশ্যেই দিনে দুপুরে মসজিদের জমি দখলে নিয়েছে মডার্ন গ্রিন সিটি। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়তে হয় মসজিদ কমিটিকে। যে জায়গাটা জমিটা একটা জমি, তারপরে একটা খাস জমি আছে, এটা ডাবল এই মসজিদ আসলে আজীবন। এটা 7 দিনের পর থেকেই মসজিদের জায়গা তারা এই জায়গায় মসজিদের আসলে এই জায়গাটা তারা বাউন্ডারি তাও ওই নকশার মধ্যে করে রয়েছে। শুধু তাই নয়, আশপাশের মসজিদগুলোর জায়গা দখলের অভিযোগ রয়েছে মডার্ন গ্রিন সিটির বিরুদ্ধে। মোল্লাবাড়ির মসজিদের জায়গা, কাদিশাল মোল্লা ওয়াকপরা জায়গা, ওই জায়গায় মডার্নে বইরা লাইছে। অন্যের জমিতে বালু ফেলে দখলের অভিযোগ এই হাউজিং এর বিরুদ্ধে রয়েছে ভুরিপুরি। দেখা যায় রাত্রে গাড়ি শব্দ পাওয়া যায়, তখন যা দেখি যে মনে করেন যে এভাবে বালু ফালায়। এইভাবে কয়দিন এইভাবে বন্ধ করে রাখা যায়। রাত্রে বালু ফালাইলে চুরি করে বালু ফালায় একজনের জায়গা আরেকজনের জায়গায়। এটার মেন হচ্ছে কাদির মিয়া। জমি দখল নিতে গ্রিন সিটির রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনীও। অন্যের জমি দখলে নিতে প্রকৃত মালিককে হেনস্থা করত এই বাহিনী। তাদের যে পেশি শক্তি আছে, এই পেশি শক্তির ভয় দেখায়। আর বিশেষ করে আওয়ামী লীগের সময় তারা তো এবিলির নামটা ইউজ করতো, ঠিক আছে। এখানে আরও কিছু প্রভাবশালী স্থানীয় যে নেতাগুলো ছিল তাদেরকে ব্যবহার করত। তো এখনও তারা ওই ছত্র ছায়ার মধ্যেই আছে, ঠিক আছে। এমনকি ঢাকার কিছু প্রশাসনিক লোক যারা ধরেন একটু বড় পদে আছেন তাদের নাম ব্যবহার করে তারা এই মানুষের সম্পত্তিগুলো মানে এই জমি জমাগুলো তারা দখল করতেছে। মূলত বিগত স্বৈরাচার আমলে আওয়ামী লীগের দাপট দেখিয়ে অবৈধভাবে মানুষের জমি দখলে নিত হাউজিংয়ের মালিক সেলিমুল্লাহ মিয়া, যার পেছনের শক্তি মুন্সিগঞ্জ 2 আসনের সাবেক এমপি শাগুফতা ইয়াসমিন এমিলি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দেশ টিভির হাতে আসা কিছু ছবিতে দেখা যায় এমিলির নির্বাচনে সক্রিয় ভূমিকা ছিল মডার্ন গ্রিন সিটির মালিক সেলিমুল্লাহ মিয়ার। রাজনীতিতেও ছিল সক্রিয়। শুধু তাই নয়, মডার্ন গ্রিন সিটির বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকত এমপি এমিলি। আর সেই দাপটে জমি দখলে নিলেও ভয়ের তটস্থ থাকত সাধারণ ভুক্তভোগীরা। আওয়ামী লীগের আমল, ঠিক আছে। আসাফ চেয়ারম্যানের লোক জড়িত ছিল। আসাফ চেয়ারম্যান, মহিউদ্দিন এমিলি, ঠিক আছে। মহিউদ্দিন চেয়ারম্যান উপজেলা
নাহিদ জড়িত ছিল। প্রতারণায় সিদ্ধহস্ত মডার্ন গ্রিন সিটির প্লট ক্রেতাদের সাথেও রয়েছে ভয়াবহ প্রতারণা। জমি ক্রয়ের পর তা বুঝিয়ে দিতে টালবাহানার অভিযোগ এই হাউজিং এর বিরুদ্ধে। এই প্লটটা আমার 2022 সালে নভেম্বরে আমি টাকা পরিশোধ করছি, কিন্তু আমাকে প্লট বুঝাই দিতেছে না। এখন আমার শুধু বলতেছে যে দিব করে ঘুরাইতেছে। এখন আবার যাইতেছি যখন, তখন বলতেছে যে আপনি অন্য প্লট নেন। বাণিজ্যিক অনুমোদন না নিয়েও একগুচ্ছ বাণিজ্যিক প্রকল্প গড়ে তুলেছে মডার্ন গ্রিন সিটি, সরকারি আইনে যা পুরোপুরি অবৈধ। সবুজ শ্যামল শস্যে ঘেরা এসব ফসলি জমি দিনে দিনে দখলে চলে যাচ্ছে মডার্ন গ্রিন সিটির মতো অবৈধ হাউজিং কোম্পানিগুলোর কাছে। একে তো অন্য জমি দখলের মতো ভয়াবহ অভিযোগ রয়েছে, তার উপর রয়েছে সরকারি জমি দখলেরও। স্থানীয় সরকার প্রশাসন বিভাগ এসব অবৈধ জমি উদ্ধার করে ফিরিয়ে দিবে সাধারণ ভুক্তভোগীদের কাছে, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। শাহাদাত নিশাত, দেশ টিভি, মুন্সিগঞ্জ। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে চলন্ত বাসে দিনে দুপুরে ঘটছে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এসব ঘটনায় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল সহ মূল্যবান সামগ্রী লুট করে নিচ্ছে ডাকাত ও ছিনতাইকারীরা। সর্বশেষ 11 এপ্রিল একই দিনে ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এতে আতঙ্ক বিরাজ করছে জনসাধারণের মাঝে। দেওয়ান ইমনের রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। সাভারের ব্যাংকটাউন, শিমুলতলা, রেডিও কলোনি ও সিএনবি পয়েন্টে দিনে দুপুরে চলন্ত বাসে প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ 11 এপ্রিল সিএনবি ও পুলিশ টাউন এলাকায় ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এ সময় বাসে থাকা যাত্রীদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল, মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। এর আগে 14 ফেব্রুয়ারি, 2 মার্চ, 24 মার্চ ও 4 এপ্রিল একই কায়দায় চলন্ত বাসে ঘটেছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এ কারণে আতঙ্ক বেড়েছে যাত্রী ও চালকদের মাঝে। 4-5 উঠে ওইটা 800 টাকায় যাত্রী সব লয়ে যায়। ব্যাগ টান তোরছে, ফুলবাড়ি গিয়ে ড্রাইভার গেছে। সিজার যে আপনি চাক্কু বাই করে না ড্রাইভার গলা ধরে, ড্রাইভারের গলায় ধরে আর যাত্রীকে যা সব হাতে চাকু ধরে নিয়ে যায়। যাত্রীদের সবার ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে আমাদের উপর মানে সেই আক্রমণটা হয় নাকি। ভয় পাই, আতঙ্কে থাকি, কোন সময় কোনটা ঘইটা যায়। টাকা পয়সা আছে, ধর 2000 টাকা থাকলে তো ভয় লাগে। অনেক আতঙ্কে আছে আমরা সাভারের মানুষ। ছিনতাই ও ডাকাতি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সড়কে বাড়ানো হয়েছে তৎপরতা। পরিবহন থামিয়ে করা হচ্ছে তল্লাশি। গ্রেফতার করা হয়েছে অনেককে। ঢাকার এই যে মহাসড়কে ছিনতাই না করতে পারে এই লক্ষ্যে আমরা কঠোর চেকপোস্ট করতেছি। যেটাই ঘটেছে সেই এলাকায় কিন্তু আমরা চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং করার ফলে অনেকটাই কমে আসছে এবং আমার আশাবাদী যে খুব শীঘ্রই এটা জেরোতে চলে আসবে। দ্রুত মূল্যবান মালামাল উদ্ধারের পাশাপাশি সড়কে নির্বিঘ্নে চলাচলে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। তবে ভারতের নিষেধাজ্ঞা বলবৎ থাকার 2 দিন আগেই বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। ফলে বঙ্গোপসাগরের কোনো স্থানেই মাছ আহরণ করা যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে রয়েছে শাস্তি। নিষেধাজ্ঞার সময়ে উপকূলীয় এলাকার জেলেদের খাদ্য সহায়তা দেবে সরকার। ভারতের সাথে একসাথে দেশে অবরোধ, এতে তো আমরা খুশি, কারণ ওরা তো মাছ মারিয়ে নিয়ে যায়। আমাগো দেশে ভারতে অবরোধ দেয় না, আমাগো দেশে এই সময় দেয়। এরা তো আইসা মাছ মারিয়ে আমাকে দেশ থেকে নিয়ে যায়, আর আমরা তো বসে থাকি। যে অবরোধটা দিয়েছি এই বিদায় আমরা খুব খুশি হয়েছি। এই আমরা জেলেরা নালে ওরা আইয়া ওই ভারত চোরার আইয়া মুখ মাছ চুরিয়ে লই যেতে। আর হেকালে শেখ হাসিনা সরকার হে ওখানে বাঁচাই রাখতে এগুলো বাংলাদেশের তোমরা না খাই মরে যেতাম। এ নিয়ে আরো জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, নিষেধাজ্ঞা কার্যকর করতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আর জেলেরা খাদ্য সহায়তা পেয়েছেন কিনা জানাবেন।
অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনার ঘাট এলাকায়। আপনি জানেন যে নিষেধাজ্ঞা আজ মধ্যরাত থেকে শুরু হয়েছে। 58 দিনের যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা কিন্তু 2015 সাল থেকে জেলেদের একটি দাবি ছিল যে ভারতের সাথে মিল রেখে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হোক, কিন্তু বিগত দিনের যে সরকার সেই নিষেধাজ্ঞা কিন্তু জেলেদের এই দাবি বরাবরই কিন্তু উপেক্ষা করে আসছিল এবং জেলেরা আমাদের যে অভিযোগটি করেছিল যে এই নিষেধাজ্ঞা বিগত দিনে কোনো কার্যকর হয়নি, যে কারণে এই নিষেধাজ্ঞার কিন্তু সুফলও কিন্তু জেলেরা পায়নি। এই যে বাংলাদেশে যখন নিষেধাজ্ঞা থাকতো তখন ভারতের নিষেধাজ্ঞা থাকতো না, তখন বাংলাদেশের জলসীমায় ভারতীয় ট্রলার এসে মাছ শিকার করে নিয়ে যেত এবং বাংলাদেশের নিষেধাজ্ঞার পর কিন্তু জেলেরা সাগরে গিয়ে শূন্য হাতে ফিরে আসতো। তখন কিন্তু জেলেরা অনেকটাই হতাশ ছিল এবং বারবার আন্দোলন করার ফলেও কিন্তু সেই নিষেধাজ্ঞা ভারতের সাথে মিল রেখে করার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ কিন্তু বিগত সরকার নেয়নি এবং জেলেদের অভিযোগ ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এই নিষেধাজ্ঞা কার্যকর করত বলে অভিযোগ করে আসছিল এবং বর্তমান সরকার এই ভারতের সাথে নিষেধাজ্ঞা কার্যকর করেছে এবং গবেষণায় যে এসেছে যে বিগত দিনে যে নিষেধাজ্ঞা দেওয়া হতো সেই নিষেধাজ্ঞা কিন্তু কার্যকর থাকতো না এবং যে কারণেই কিন্তু নিষেধাজ্ঞার সুফল কিন্তু বাংলাদেশের জেলেরা কিন্তু পাচ্ছিল না। এবং এই নিষেধাজ্ঞা কার্যকর করতে এবছর যেমন ট্রলার মালিকরা আগ্রহী এবং অন্যান্য যে মৎস্যজীবী রয়েছে তারাও কিন্তু এবার বলেছেন যে আসল নিষেধাজ্ঞা যাতে কার্যকর করা হয় সেই কারণে কিন্তু তারা তাদের কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিতে যাচ্ছে। এবং আমরা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, মৎস্য বিভাগ আমাদেরকে যেমনটা জানানোর চেষ্টা করেছে এবছর নিষেধাজ্ঞা কার্যকর করতে গিয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং বাংলাদেশের জলসীমায় যাতে মাছ শিকার না করতে পারে সে কারণে কিন্তু নৌবাহিনীর টহল টিম জোরদার করা হয়েছে এবং বরগুনার যে 3টি নদীর মোহনা রয়েছে সেই 3টি নদীর মোহনায় কিন্তু কোস্টগার্ডের টহল টিম মোতায়েন থাকবে এবং যে বরফ কলগুলো রয়েছে সেই বরফ কল থেকে 3টির বেশি কিন্তু বরফ যাতে না নিতে পারে সে ব্যাপারেও কিন্তু মৎস্য বিভাগ নজরদারি রাখবেন এবং তেল যাতে এই ট্রলারে তেল নিতে না পারে সে ব্যাপারেও কিন্তু নির্দেশনা দেওয়া আছে এবং যে জেলেদের খাদ্য সহায়তার যে চাল সেটি এখনো জেলেরা পায়নি এবং সেটি মৎস্য বিভাগ আমাদেরকে যেমনটা জানিয়েছে যে খুব তাড়াতাড়ি এই খাদ্য সহায়তার যে চাল সেটি জেলেদের মাঝে বন্টন করা হবে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, অনেক ধন্যবাদ আপনাকে। বরগুনায় মাছ ধরার নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। সুনামগঞ্জের মোকামচড়া নদীর ওপর সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের বালু পাথর দিয়ে হচ্ছে নির্মাণ কাজ, প্রয়োজনীয় রড সিমেন্টও ব্যবহার হচ্ছে না। তবে এসব অভিযোগ নিয়ে কথা বলতে রাজি হননি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সুনামগঞ্জের জুমগাঁও এই এলাকায় বসবাস করে বাঙালি ও গারো নৃগোষ্ঠী। স্বাধীনতার এত বছরেও উন্নয়নের ছোঁয়া পায়নি দুয়ার বাজার উপজেলার জুমগাঁও ও পূর্ব পেকমপাড়ার এলাকার বাসিন্দারা। মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ঢলে ভয়ঙ্কর হয়ে ওঠে মোকামচড়া নদী। অনেক দিনের আকাঙ্ক্ষা স্থানীয়দের নদীর উপর একটা ব্রিজ। এটি নির্মাণে ব্যয় ধরা হয় 1,14,88,000 টাকা। কাজের শুরু থেকেই দুর্নীতির নানা অনিয়ম হচ্ছে ব্রিজের কাজে। ফাটল ধরেছে ব্রিজের মূল পিলার ও ভীমে। এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের বালি পাথর দিয়ে হচ্ছে কাজ, দেওয়া হচ্ছে না নিয়ম মতো সিমেন্ট রড। চেয়ারম্যানের পিছে ঘুরছি, মেম্বারের পিছে ঘুরছি, এমপি সাহেবের গেটের বারিন্দাকে আমরা পিতৃতুল্য মুরব্বী হলতে লই আমরা এখানে দাঁড়াই দিচ্ছি খালি এই ব্রিজটার কারণে। আপারের এমনি কাজ করেন, এদিকে ফাটা এদিকে ফাটা, মানে সম্পূর্ণ ব্রিজের মাঝে মানে দুর্নীতির কোনো শেষ নেই। বিম মূলত ব্রিজের প্রধান ইয়ে হয়েছে একটা বিম, তিনটা বিমে ফাটা। কাম করছে সম্পূর্ণটা চুরি করছে। আমরা কোনো কিছু দেখাইলে আমরা হইতেছে যে আমরা এই এলাকার মানুষ, আমরা এই সমাজের মানুষ, আমরা দেখাইলে আমরা হয় এগুলা তোমাদের ফাংশন না, এগুলা আমাদের ফাংশন। আমরা আইসি ব্রিজ করবো, আমরা ব্রিজ করিয়া যাইমু। প্রত্যেকটা গাডওয়াল ফাটা, জয়েন্টে ফাটা, এখানে মাঝে কইছে উঠিয়া তারা এটা সমস্যা না করে তারা আস্তর দিয়া সমাধা কইরা দিলাইছে। ঠিকাদার জানান বালু সিমেন্ট ব্যবহারের সঠিক তথ্য তিনি জানেন না, ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজ করে থাকেন। ইতিহাস শুনেন, আমরা হইলাম কামলা মানুষ, মালিকে যা আইনা দিব তার যে কাম করে। ব্রিজের অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি প্রকল্প কর্মকর্তাও। আমি মনে করছি যে আপনি জানেন নাই, আপনি গেছেন, আমি তো আপনার বলছি যে আমি গেছি, আমি যেহেতু আপনি নিজে গেছেন সেখানে তো আমার দোকানে বলা মানে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত উদ্যোগ দেখতে চান এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।
নওগাঁ সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়া, কলেরা, শ্বাসকষ্ট, জ্বর, সর্দিতে আক্রান্ত রোগীর সংখ্যা। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, এর কারণ কি আর হাসপাতাল কর্তৃপক্ষই বা কি বলছেন? ইশিকা, আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় দিনের বেলা প্রচন্ড গরম এবং রাতের বেলা কিছুটা শীত অনুভূত হওয়ায় প্রায় 15 দিনের নওগাঁয় রোগীর সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে এবং এক্ষেত্রে বিশেষ করে শিশু এবং বয়স্করা, চিকিৎসকরা বলছেন মূলত এই ঠান্ডা এবং শীতের এই সংমিশ্রণের জন্য মূলত এই রোগীর সংখ্যা বাড়ছে এবং মূলত এই সব রোগী বলতে মূলত হচ্ছে শিশু রোগী, বিশেষ করে ডায়রিয়া এবং কলেরা জাতীয় এবং কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা নওগাঁর 11টি উপজেলা, প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটামুটি একই রকম চিত্র বিরাজ করছে। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁ 250 শয্যার আধুনিক জেনারেল হাসপাতালের 5ম তলার শিশু ওয়ার্ডে। এইখানে মূলত বেড সংখ্যা 29টি হলেও এখানে প্রতিদিন গড়ে প্রায় 60 থেকে 65 জন শিশু এবং বয়স্করা এখানে চিকিৎসা নিচ্ছে। বিশেষ করে শিশুরা এই ওয়ার্ডে আছে এবং প্রতিদিন গড়ে প্রায় 15 থেকে 20 জন, কোনো কোনো দিন 25 জন রোগী এখানে ভর্তি হচ্ছে এবং এদের অধিকাংশ হচ্ছে ডায়রিয়া জনিত রোগী এবং কোথাও কোথাও কলেরা ভর্তি হচ্ছে। এইখানে বিশেষ করে ডায়রিয়া এবং কলেরার যেসব স্যালাইন, সেটার বেশ কিছু সংকট দেখা গেছে এবং এই সংকটের কারণে রোগীদেরকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। আমি এখানে এখন দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড রোগীর ভিড়, আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে রোগীদের চিকিৎসা দিয়ে মেঝেতে ফ্লোরিং করে নেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে ওয়ার্ডে দেখতে পাচ্ছি একজন ডাক্তার ফারহানা ফারুক তন্দ্রা, যিনি শিশু বিশেষজ্ঞ, তিনি চিকিৎসা দিচ্ছেন। আমি তার সাথে কথা বলার চেষ্টা করবো যে আসলে এই রোগীর বৃদ্ধির কারণ কি আর আসলে প্রতিকারটা কি, আসলে কেন এই সমস্যা সৃষ্টি হচ্ছে। আসলে এই আবহাওয়াটা বাচ্চাদের স্বাস্থ্য এবং বাচ্চাদের ভালো থাকার জন্য একটু প্রতিকূল, আর তারপরেও আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যে আমাদের আসলে 29টি বিছানার বিপরীতে আমাদের কিন্তু প্রতিদিনই অ্যাভারেজ 60-এর উপরে বাচ্চা ভর্তি থাকে এবং দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন 25 থেকে 30 জন বাচ্চাকে ছুটি দিচ্ছি, কিন্তু আবার রাত্রিবেলা 12টা-1টার মধ্যে এই পরিমাণ শিশু আবার ভর্তি হচ্ছে এবং যার বেশিরভাগই আক্রান্ত হয়ে আসছে নিউমোনিয়া অর্থাৎ শ্বাসকষ্ট এবং ডায়রিয়া। এই সমস্যা দুটি সবচেয়ে বেশি। তো তারপরেও আমরা থেমে নেই, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সকল পর্যায়ের চিকিৎসক, আমাদের ইন্টার্ন চিকিৎসক এবং আমাদের যে সম্মানিত নার্স প্রত্যেকে মিলে প্রত্যেকজন শিশুকে সমান গুরুত্ব দিয়ে দেখার জন্য। তবে শিশুদের যে অভিভাবক, তাদের প্রতি আমাদের যেই মেসেজটা থাকবে যে আমরা কিন্তু চাই না যে কোনো শিশু অসুস্থ হয়ে আমাদের হাসপাতালে আসুক। তো যদি আমরা প্রথম 6 মাস শিশুকে মায়ের দুধ শুধুমাত্র খাওয়াই এবং শিশু যখন 7 মাসে পড়বে তারপর থেকে 2 বছর পর্যন্ত যদি শিশুকে ভালো স্বাস্থ্যকর খাবার খাওয়ানো হয়, স্বাস্থ্যবিধি মেনে চলা যায় এবং ঠিক মতো টিকাগুলো দেওয়া যায়, তাহলে কিন্তু নিউমোনিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। ইশিকা, আপনি শুনছিলেন যেমন। কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় প্রতিষ্ঠানটির 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের 101তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে আগামী 4 মে শিক্ষা কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এর আগে 2 মে সব আবাসিক হল শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। সভা শেষে জানানো হয়, গত 18 ও 19 ফেব্রুয়ারি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় গত 19 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 98তম জরুরি সিন্ডিকেট সভায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সিলগালা অবস্থায় সভায় উপস্থাপন করা হয় এবং তদন্ত প্রতিবেদনটি সিন্ডিকেট কর্তৃক গ্রহণ করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 37 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।